আচ্ছা, আপনারা পৃথিবীতে গুরু শিষ্যের গল্প তো অনেক শুনেছেন, লাইক অর্জুন দ্রোণাচার্য, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ। এরকম গুরু শিষ্যের গল্প তো অনেক শুনেছি আমরা। আজকে এই ভিডিওতে যেই সিরিজটা নিয়ে কথা বলবো, সেই সিরিজটাও কিন্তু একটা গুরু শিষ্যের গল্পের উপরেই বেসড। একজন গুরু আছে যে এখন সাধারণ একটা কলেজে প্রফেসরই করে, কিন্তু প্রফেসরই করা তার স্বপ্ন নয়। তার স্বপ্ন হচ্ছে সে বিশাল বড় রাইটার হবে, কিন্তু সে সেটা কোনোদিন হতে পারেনি। একটাই গল্প লিখেছে জীবনে, যেটা খুব একটা ফেমাস নয়। সে একদিন পড়াতে পড়াতে, ইউনিভার্সিটিতে পড়াতে পড়াতে একটা স্টুডেন্টের দিকে নজর যাবে। তার অ্যাসাইনমেন্টটা যখন সে পড়বে, দেখবে এর লেখার হাত খুব ভালো। এই যে গল্পটা লিখেছে, সেই গল্পের যে বাঁধন, তার যে স্টোরি টেলিং, সেটা আউটস্ট্যান্ডিং, এঙ্গেজিং করতে পারছে। তখন গুরুর মাথায় একটা প্ল্যান আসে যে এই স্টুডেন্টটাকে হারাতে দিলে চলবে না, আমি একে শিক্ষা দেবো। স্টুডেন্টটাকে ডাকে, ডেকে বলে যে তুমি তোমার আশেপাশে যা যা দেখবে, সেই জিনিসগুলো তুমি গল্পের আকারে লিখবে, আমার কাছে জমা দেবে, আমি তারপরে সেগুলো যা কারেকশন করার আমি সেটা করে দেবো। এবার আশেপাশে কি দেখে গল্পটাকে লিখতে বলছে সেটা আমি এখানে রিভিল করছি না, ওই গল্পটার উপরে বেসড এই গোটা সিরিজটা। এবার স্টুডেন্ট গুরুর কথা মতো আশেপাশে যা যা দেখছে গল্পের আকারে লিখছে, তাকে জমা দিচ্ছে। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কখনো কখনো ঝগড়াঝাটি হচ্ছে, মতবিরোধ হচ্ছে। কিন্তু এই একটা গল্পই গুরু শিষ্যের জীবন পুরো পাল্টে দিচ্ছে। কেন? কি আছে এই গল্পে? আশেপাশে কি দেখছে, কি দেখে লিখে দিচ্ছে গুরুকে এই গল্পটা? এবং তাদের দুজনের জীবন, গুরু শিষ্যের সমীকরণ কিভাবে একটা গল্পের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে, সেটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে একটা কোরিয়ান সিরিজ, যেটা নেটফ্লিক্সে এসছে, 6টা এপিসোডের। নাম নোটস ফ্রম দ্য লাস্ট রো। এটা কোরিয়ান সিরিজ, হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে, 6টা এপিসোড আছে, আগেই বললাম। প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 1 ঘন্টা বা তার উপরে। 6 থেকে 6.5 ঘন্টায় সিরিজটা শেষ করতে লাগবে আপনার। এবার এই সিরিজটা রিভিউতে আসার আগে আমি একটা জিনিস পরিষ্কার করে বলে দিই বা কনফেস করছি, যে এই সিরিজটা আমি প্রথমে দেখতে বসছিলাম চৈমিন সিকের জন্য। যারা কোরিয়ান সিরিজ বা সিনেমা দেখে এই নামটার সঙ্গে পরিচিত, বাট যারা নামটার সঙ্গে পরিচিত নয়, তাদেরকে আমি জাস্ট তার ফিল্মোগ্রাফি থেকে দুটো সিনেমা তুলে আমি আপনাদেরকে বলবো, তাহলে লোকটাকে আপনারা চিনতে পারবেন। এক, আই স দ্য ডেভিল, মানে যেখান থেকে আমাদের এক ভিলেন তৈরি হয়েছিল আর কি, হিন্দি ভার্সন। সেই আই স দ্য ডেভিলে যে ভিলেন হয়েছিল, তার নাম চৈমিন সিক, চিনতে পেরেছেন এবার? অথবা যারা থ্রিলার সিনেমার ফ্যান, ওল্ড বয়। ওল্ড বয়ের নাম সবাই শুনেছে ভাই। যারা থ্রিলার সিনেমার ফ্যান, ওল্ড বয় না দেখলে, সে যে থ্রিলার সিনেমার ফ্যান সেটা বলাটাও হয়তো মুশকিল। ওল্ড বয়তে যে অ্যাক্টিং করেছিল, তার অ্যাক্টিং এবং তার পারফরমেন্স আমার খুব ভালো লাগে। এই অ্যাক্টরটাকে, চৈমিন সিক, চিনতে পেরেছেন নিশ্চয়ই। তার জন্য দেখতে বসা। কিন্তু যখন আমি এই সিরিজটা দেখতে বসলাম এবং শেষ করলাম, এই সিরিজটা আলাদাই একটা জায়গায় গিয়ে আমাকে ছেড়ে দিল। যারা স্লো বার্ন থ্রিলার সিনেমার ফ্যান, তাদের জন্য এই সিনেমাটা মাস্ট 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 ওয়াচ। প্রথমত, কেন মাস্ট ওয়াচ? আমরা তো মাস্ট ওয়াচ, মাস্টারপিস এখন সব হামেশাই শুনতে পাই। মাস্টারপিস ওয়ার্ডটা এখন এত সস্তা হয়ে গেছে, আমরা হর হামেশা শুনতে পাই। কিন্তু কেন এটা মাস্টারপিস? প্রথমত, এটা একটা লেখকের গল্প, একটা রাইটারের গল্প। এবার দেখবেন একটা গল্প যখন আমরা পড়ি, বইতে পড়ি, তখন আমাদের পড়ার এক্সপিরিয়েন্স, সেটাকে বোঝার এক্সপিরিয়েন্স আলাদা হয়। আবার সেই গল্পটাই যদি আমরা অডিও স্টোরিতে শুনি, তার একটা এক্সপিরিয়েন্স আছে, আলাদা এক্সপিরিয়েন্স। বা সেটার থেকে অ্যাডাপ্ট করে যদি কোনো বই বা কোনো সিনেমা হয়, সেটা দেখার একটা এক্সপিরিয়েন্স আলাদা হয়। এটা যখন আপনি দেখবেন, এটা আপনার সিরিজ কম লাগবে, আপনার মনে হবে আপনি একটা স্টোরি বুক পড়ছেন। প্রত্যেক কটা এপিসোড একটা চ্যাপ্টারের মতো, প্রত্যেক কটা এপিসোডের পর ওই হুক পয়েন্ট, এবং তার নিচে লেখা যে এখনো গল্প বাকি আছে। তো আপনি স্টোরি বুকের মতো ওই এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন সিরিজ দেখার পরেও, যে আপনি একটা বই পড়ছেন, তার ক্যারেক্টার গুলোকে ফিল করছেন, তার ক্যারেক্টারের লেয়ার গুলোকে ফিল করছেন, ঠিক যেভাবে একটা স্টোরি টেলার তার বইতে লেখে। বইতে অনেক ডিটেলে গল্প লেখা থাকে, কিন্তু যখন সেটা অডিও স্টোরিতে কনভার্ট হয় বা যখন সেটা কোনো সিনেমাতে কনভার্ট হয়, সেখান থেকে কাটছাট করা হয়, মশলাপাতি অ্যাড করা হয় মানুষকে এঙ্গেজ করার জন্য, কিন্তু বইতে সেভাবে লেখা থাকে না। এটা স্টোরি টেলিং এর মতো করে করা, এবং সেই জন্য এটা স্লো বার্ন। এখানে লেয়ার গুলো, সেই ক্যারেক্টার গুলো, তাদের চেঞ্জ গুলো আপনি ফিল করতে পারবেন, ওই এক্সপিরিয়েন্সটা আপনাকে দিতে পারে, এবং আউটস্ট্যান্ডিং। আর এটা যেহেতু অরিজিনাল স্টোরি নয়, মানে এটা একটা স্প্যানিশ প্লে, সেই প্লে থেকে অ্যাডাপ্ট করা, দ্য বয় ইন দ্য লাস্ট রো, সেখান থেকে অ্যাডাপ্ট করা এই গল্পটা। এবং যেভাবে জিনিসটাকে করেছে, যেভাবে জিনিসটাকে স্টোরি বুকের মতো করে করেছে বা একটা প্লের মতো করে করেছে, সেটা আপনার দেখতে অসাধারণ লাগবে। তারপরে যখন আপনি একটা থ্রিলার কোনো কন্টেন্ট দেখেন, আপনি সবসময় ম্যানুপুলেট হতে চান অ্যাজ অডিয়েন্স, ওটাই আপনার জন্য বেস্ট এক্সপিরিয়েন্স। যে আমি যেটা ভাবছি, আমি যেটা করছি, কারণ যখন আপনি একটা থ্রিলার কন্টেন্ট দেখছেন, আপনি মাথাতেও তো গল্পটা নিয়ে ভাবছেন যে আচ্ছা এ খুন করেছে, বা এর সঙ্গে মিলে খুন করেছে, এই কারণে খুন করেছে, এগুলো আমরা ভাবতে থাকি। এবার যখন আমাদের ভাবনাগুলো অ্যাকচুয়ালিতে দেখি আমরা যা ভেবেছি সেটাই হচ্ছে, তখন আমাদের না ভেতরে এক্সাইটেড বা এক্সাইটমেন্ট ফিল হয় না। যখন আমরা দেখি বা আমরা ম্যানুপুলেট হয়ে গেছি, লাস্টে একটা অন্যই কিছু বেরোলো, সেটাকেই তো টুইস্ট বলে, এবং সেটাই আমাদের ম্যানুপুলেট করতে পারে, আমরা সেই ম্যানুপুলেশনে হ্যাপি। এই গল্পটা আপনাকে ম্যানুপুলেট করতে পারে, যে স্টোরি টেলিংটা, ওই এজ অফ দ্য সিট মোমেন্ট, ওই যে টুইস্ট, প্রত্যেকটা পদে আপনি যা বিশ্বাস করবেন, আপনি যা ভাববেন,
ঠিক তার উল্টোটা প্রেজেন্ট করবে আপনার কাছে, যার জন্য দেখতে খুব এঙ্গেজিং হয়ে যায় এবং এই স্টোরিটা আপনাকে ম্যানিপুলেট করতে পারে। এই স্টোরির ভেতরে থাকা যে ক্যারেক্টার, তারা তো ম্যানিপুলেট হচ্ছেই, অ্যাজ অডিয়েন্স আপনিও ম্যানিপুলেট হচ্ছেন। এই পুরো সিরিজটা একটা লেখকের যে সাইকোলজি, সেই সাইকোলজিটা না ভালোভাবে উঠিয়ে আনতে পারে। একটু ডিটেলে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন একজন রাইটার একটা ক্রাইম থ্রিলার নভেল লিখছে। এবার সে নর্মাল লাইফে তো সাধারণ মানুষ, ভালো মানুষ, সে সমাজের একটা মানুষ, তার সঙ্গে ক্রিমিনালের কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা মানুষ যখন একটা ক্রাইম থ্রিলার লিখছে, ধরুন সেখানে একটা সিরিয়াল কিলারকে দেখাচ্ছে, এবার সেই সিরিয়াল কিলারকে দিয়ে তাকে অপরাধ করাতে হচ্ছে বইয়ের মধ্যে। এবার তাকে তো সেই ক্যারেক্টারটা লিখতে হচ্ছে। আপনি দেখবেন একটা রাইটার যখন একটা এরকম ধরনের কোনো ক্যারেক্টার লেখে, তার মাথায় তো একটা ছবি থাকে। এবার সেই যে ছবিটা, সেটা কিন্তু ক্রিমিনাল মাইন্ডেড। সে যখন লিখছে ক্যারেক্টারটা, সেই রাইটারটাও হয়তো কোথাও গিয়ে ক্রিমিনাল মাইন্ডেড হয়ে যাচ্ছে। তবেই তো সে সেই সিরিয়াল কিলারটাকে কারোর সঙ্গে উল্টোপাল্টা করতে দেখাচ্ছে, কারোর খুন করতে দেখাচ্ছে বা উল্টোপাল্টা কাজ করতে দেখাচ্ছে, তাই না? কারণ সে মাথাতে সেই ক্রিমিনাল মাইন্ডটা সেই মোমেন্টে হতে পারছে, যার জন্য ক্রিমিনাল জিনিসটা সে তার ক্যারেক্টারটার মধ্যে পোর্ট্রে করতে পারছে। এখানে ওই সাইকোলজিটা যেভাবে কাজ করে সেটা অসাধারণ। তারপর আপনি দেখবেন যে একটা রাইটার বা যে কোনো ধরনের আর্টিস্ট, পেন্টার হতে পারে, অ্যাক্টর হতে পারে, তাদের লাইফ না আমাদের সাধারণ মানুষদের মতো খুব সিম্পল বা খুব নর্মাল, খুব স্মুথ হয় না। তাদের প্রফেশনাল লাইফে, পার্সোনাল লাইফে ওঠাপড়া থাকে। তাদের লেখার জন্য বা তাদের ছবি আঁকার জন্য, সে যে আর্টের সঙ্গে যুক্ত থাকুক না কেন, তার পার্সোনাল লাইফে প্রবলেম থাকে। এই জিনিসগুলোকে এখানে তুলে আনা হয়েছে। বা ধরুন কম্পিটিশন, এই যে কেউ একটা ডিজার্ভ করে না, সে খুব বড় জায়গায় চলে গেল, সে যে কোনো ফিল্ডে হতে পারে। আমি হয়তো ডিজার্ভ করি, আমি যেতে পারছি না, আমার তো ভেতরে জ্বলনটা হচ্ছে যে ভাই কিছু জানে না, সে এত বড় জায়গায় বসে আছে, আর আমি জানি তার থেকে অনেক বেটার পার্সন বা বেটার মানুষ আমি। সে যেই ফিল্ডে কাজ করে সেই ফিল্ডে আমি বেটার, তাও আমি সেই জায়গাটা রিচ করতে পারছি না, জ্বলন্ত হয়। এই যে সাইকোলজি গুলো, এই সাইকোলজি গুলো খুব ভালো উঠিয়ে এনেছে। এবং পারফরমেন্স, চৈমিনসিকের পারফরমেন্স আমি একটু পরে কথা বলছি। কেন আমি পরে কথা বলছি, কারণ দেখুন আমি প্রথমেই কনফেস করে দিলাম যে চৈমিনসিকের পারফরমেন্স দেখার জন্যই সিরিজটা দেখতে বসা। কিন্তু যখন আমি সিরিজটা দেখতে বসলাম, আমি বললাম না, চৈমিনসিকের পারফরমেন্স ছাড়াও এই সিরিজে বাকি যারা পারফর্ম করছে তাদের পারফরমেন্সও অনবদ্য। তাকে যেভাবে সাপোর্ট করছে, যে স্টুডেন্ট আর এই চৈমিনসিক যে গুরু হয়েছে, তাদের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে। তাদের পারফরমেন্স আপনাকে ইমোশনাল আর্কটা দেয়, ওই মোমেন্ট গুলো দেয়। এবং চৈমিনসিক, তার পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওল্ড বয়ের নাম করলাম, আমি আইস অফ দ্য ডেভিলের নাম করলাম। ওল্ড বয় লাস্ট সিন, তার পারফরমেন্স আজও মানুষ ভুলতে পারেনি। এবং এখানেও একটা জায়গা আছে, স্কুলে একটা কমিটি বসবে তাকে নিয়ে, সে কোনো আনসার দিতে পারবে না। ওখানে আপনি তার এক্সপ্রেশন দেখবেন, ওই একটা সিনে বুঝিয়ে দিচ্ছে সে কত বড় জাতের অ্যাক্টর। এবং এই রোলটার জন্য চৈমিনসিকের থেকে ভালো চয়েস হতে পারতো না। এখানে তার পারফরমেন্স অনবদ্য, তাকে যারা সাপোর্ট করেছে তাদের পারফরমেন্স অনবদ্য। তার যে ওয়াইফ, একটা বাড়িতে যাচ্ছে, একটা বাড়ির গল্প বলছে, সেই বাড়িতে যে মেম্বাররা আছে তারা যেভাবে পারফর্ম করছে, ভালো ইমোশনাল আর্কটা দিতে পারে। এবং ইমোশন কিন্তু ওয়ার্ক করে এই পুরো সিরিজটার মধ্যে, যেহেতু স্লো বার্ন। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এই কারণগুলোর জন্য সিরিজটা আপনার জন্য মাস্ট ওয়াচ হয়ে যায়। এবার কেন এই সিরিজটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু বেটার হতে পারতো, কারণ এটা স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি। 6টা এপিসোড, 1 ঘন্টার উপরে, 6.5 ঘন্টা লাগছে। এবার এই সিনেমাটা বা সিরিজটা এত ভালো হওয়ার পরেও আমার মনে হচ্ছে কি আমার স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতে ভালো লাগে, কিন্তু এই সিরিজটা একটু বেশি স্লো। 6টা এপিসোডই করতো, কিন্তু এপিসোডের রানিং লেন্থ যদি 40-45 মিনিট করে হতো, আমার মনে হয় বেশি জাস্টিফাইড হতো। এক একটা জায়গায় একটু ড্র্যাগ লাগে, মনে হচ্ছে একটু একই জায়গায় ঘোরাফেরা করছে, একটু এলিভেট কম হচ্ছে লাস্টের দিকে গিয়ে। আপনার মনে হচ্ছে যে হ্যাঁ একটু তো টানছে, ওইটুকু না টানলে 40-45 মিনিট করে প্রত্যেকটা এপিসোড করলে আরো বেশি স্মুথ হতো, আরো বেশি এঙ্গেজিং হতো। এবং লাস্টে যেই গল্পটার জন্যই সবকিছু হচ্ছে, সেই গল্পটা না আউট অফ দ্য বক্স কোত্থেকে চলে আসে, সেটা না রিলেটেবল মনে হয় না। এতক্ষণ যে ফ্লোটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, লাস্টের টুইস্ট বা লাস্টের গল্পটা যেটা নাড়িয়ে দেওয়ার কথা ছিল, সেটা ওইভাবে নাড়াতে পারলো না। গল্পটা না একটু ফোর্সফুল অ্যাড করা, আউট অফ নো ওয়্যার সেটা কোত্থেকে চলে আসে, সেটা হয়ে যায়, আপনার দেখে না সেরকম কোনো ফিলিং আসে না। কিন্তু এই দুটো নেগেটিভ দিক যদি আপনি বাদ দেন, এই সিরিজটা আপনাকে ওই স্টুডেন্ট আর টিচার, এই দুজনের যে সমীকরণ, সেটার মধ্যে দিয়ে একটা ফ্যামিলির জার্নি, সেটার মধ্যে দিয়ে একটা লেখকের সাইকোলজি, সে কি ভাবছে, সে কিভাবে ম্যানিপুলেট হয়ে যাচ্ছে, সে নিজেকে তার গল্পের চরিত্র কিভাবে মানছে, অডিয়েন্সকে কিভাবে সে ম্যানিপুলেট করছে স্টোরিটা, এইগুলো দেখতে গেলে আপনাকে এটা দেখতে হবে। একটু পেশেন্স নিয়ে বসে দেখবেন, আই থিঙ্ক, আশা করি আপনাদের ভালো লাগবে এই সিরিজটা। এই ছিল নোটস ফ্রম দ্য লাস্ট রো, এই সিরিজটা রিভিউ। অনেকে দেখলাম এই সিরিজটা নিয়ে কথা বলছে না। জেনারেলি নেটফ্লিক্সে কোনো কোরিয়ান সিরিজ এলে কথা হয়, বাট এটা নিয়ে হচ্ছে না, হওয়া উচিত ছিল। মেবি বড় টাইম টেকিং লেন্দি, এই জন্য হয়তো কথা হচ্ছে না। বাট আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি এখনো, জানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না।
ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো তখন বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।